নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প শুরু করছি। আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চেনা মুখ অচেনা মুখ। প্রথম 3টি পর্ব আপনারা শুনেছেন, আজ শুনবেন চতুর্থ পর্ব অর্থাৎ অন্তিম পর্ব। রত্না শেখরের 5 বছরের দাম্পত্য জীবন চলছিল। তাদের জীবন চলছিল ভালোই, একটি ফুটফুটে ছোট্ট সন্তান তাদের। হঠাৎই রত্নার জীবনে নেমে এলো এক আঁধার। হঠাৎই শেখর মারা গেল। তারপর রত্না এসেছে বহু বছর পরে প্রথমবারের জন্য তার শ্বশুর বাড়িতে। সেখানে এসে শেখরের অতীত জীবনের কি সত্যি রত্নার সামনে প্রতিভাত হলো তা আমরা জানবো এই পর্বে। শুনতে থাকুন অন্তিম পর্ব চেনা মুখ অচেনা মুখ। আপনি কি বলতে চান? শেখর আপনাদের নামে সব বানিয়ে বানিয়ে বলেছে? দিলীপ সরাসরি উত্তর দিলেন না, আবার একটা শ্বাস ফেলে বললেন, শেখর সম্পর্কে যা বলবো আপনারা শুনবেন, সহ্য করতে পারবেন? সে ছিল আমার সবচেয়ে ছোট ভাই, তাকে আমরা কেউ কম ভালোবাসতাম না, কিন্তু তা বলে তার মিথ্যে গুণগান করতে পারবো না। সে যে অন্যায়টা করেছে তা ক্ষমা করা আমাদের পক্ষে সম্ভব নয়। ওই তাপসীকে, আপনাদের কথা শুনে মনে হচ্ছে তাপসীর কথা সে আপনাদের কখনো বলেনি। অথচ জানেন শেখর ওকে ভালোবেসে বিয়ে করেছিল। 5 মোড়ার নাম নিশ্চয়ই শুনেছেন, যেখানে পুতুল টুতুল তৈরি হয়। 5 মোড়ার কাছেই তাপসীদের বাড়ি। কোন এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল বাঁকুড়ায়, সেখানেই শেখরের সঙ্গে পরিচয়, ভাব ভালোবাসা। শেখর তখন সবে বিয়ে পরীক্ষা দিয়েছে। ওই মেয়েকে তখনই বিয়ে করবার জন্য ক্ষেপে উঠেছিল শেখর। আমাদের বাবা মার প্রবল আপত্তি ছিল। কিন্তু অত কিন্তু কিন্তু করছো কেন? মাধবী ঝংকার দিয়ে বলে উঠলেন, বলো না, বিয়ে না দিয়ে কোনো উপায় ছিল না? তাপসীর পেটে তখন টুবলু এসে গিয়েছিল। হ্যাঁ, সেই জন্যই আর বাবা শেষ পর্যন্ত না করেননি। তাপসী অবশ্য খুব ভালো মেয়ে, এখানে এসে সকলের মন জয় করে ফেলল। লেখাপড়ায় শেখরের মাথা ছিল খুব, কিন্তু সে আর পড়াশুনো করলো না। টুবলু হওয়ার পর একটা চাকরি জুটিয়ে ফেলল, ছোট চাকরি, সেলসে, বাঁকুড়াতেই। আমার ভাইটি চিরকালই কথাবার্তায় দড়, জিনিস বেচার লাইনটা ওর লেগেও গেল। বাঁকুড়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে শিলিগুড়ি, সেখান থেকে কলকাতা, কত যে চাকরি বদলালো। ইতিমধ্যে বাবা মাও গত হলেন। মেজ ভাই সেজ ভাইয়ের বিয়ে হলো। আমার সেজ ভাই অবশ্য এখানে থাকে না, ওরা থাকে বিষ্ণুপুর। আমার সেজ ভাই সেখানে নাম করা হোমিওপ্যাথ ডাক্তার। ফ্যামিলিটা আমাদের খুব খারাপ নয়। কথায় কথায় দিলীপ যেন একটু খেই হারিয়ে ফেলেছিলেন, আবার প্রসঙ্গে ফিরলেন। বললেন, হ্যাঁ, শেখরের কথা যা বলছিলাম। শেখর হিল্লি দিল্লি চড়ে বেড়াতো, তাপসী থাকতো এইখানে। আমরা জোর করেই তাপসীকে এখানে রেখে দিয়েছিলাম। বলতাম, তুই আগে কোথাও একটু থিতু হ, তারপর বউ ছেলে নিয়ে যাস। তা শেখর মাসে 2 মাসে আশ্চর্য যেত, ঠিকই ছিল সব। দুজনের মধ্যে বনিবনার অভাবও দেখিনি কখনো। একবার এসে বলল, কলকাতায় নাকি জমি কিনেছে, বাড়ি করে তাপসীদের নিয়ে যাবে। মা ছেলে দুজনেই কি খুশি। কলকাতা শহরে থাকবে, নিজস্ব ঘর সংসার হবে, টুবলু ভালো স্কুলে পড়বে। এরপর হঠাৎ একদিন কি যে মাথায় বোঝ চাপল, বাড়ি এসেই তুমুল অশান্তি শুরু করলো শেখর। তারপর তার খেয়াল হয়েছে তাপসী নাকি গাইয়া। এতদিন পর তাপসী নাকি কুৎসিত, তাপসীকে নিয়ে নাকি কলকাতায় ভদ্র সমাজে যাওয়া যায় না।
বিশ্বাস করবেন না, মেয়েটার উপর কি অত্যাচার যে করেছে সে সময়। আমরা কত বকেছি, বুঝিয়েছি, কিন্তু ওর এক গো, তাপসীকে সে ত্যাগ করবে শুনে আমরা মেজাজ ঠিক রাখতে পারিনি। আমি তো যা নয় তাই বলেছিলাম। আমার ঠান্ডা মাথার মেজ ভাই পর্যন্ত একদিন ওকে বাঁশ পেটা করতে গিয়েছিল। ওরকম বাঁদরামি সহ্য করা যায়? তাও তখনও আমরা মতলবটা পুরোপুরি বুঝতে পারিনি। তারপর তো হঠাৎ একদিন সে জানালো সে নাকি কলকাতায় বিয়ে করে বসে আছে। কুসুমপুরের সঙ্গে তার সম্পর্ক খতম। আমাদের তো মাথায় হাত। তাপসী টুবলুর কি হবে? বেচারা মেয়েটা তো শুনেই পাথর হয়ে গিয়েছিল। রত্নার কান ক্রমশ গরম হয়ে উঠছিল, মুখে কথা সরছে না। আশুতোষ বিড়বিড় করে বলে উঠলেন, আপনারা আমাদের জানাননি কেন? কি জানাবো? তখন তো বিয়েটা করেই ফেলেছে। গিয়ে বলবো দেশে ভাইয়ের স্ত্রীপুত্র আছে, তাতে আরো জটিলতা বাড়ত না? তাপসীও বারবার বারণ করেছিল। দিলীপের গলায় সামান্য উষ্মা এলো। আপনারাই বা কি ধরনের মানুষ? ভালো করে খবর না নিয়ে দুম করে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। আশুতোষ জবাব দিতে পারলেন না, মাথা নিচু করে আছেন। দিলীপ ফের বললেন, তাছাড়া আমরাও ভেবে দেখলাম, যা ঘটে গেছে তার তো আর চারা নেই। শেখরও বলল বউকে ডিভোর্স করবে। তাপসীও আপত্তি করল না। ও যদি ওদের খরচাপাতি দেয় ছেলেটাও দাঁড়িয়ে যাবে। টুবলু তো লেখাপড়ায় ভালোই। রত্নার দিকে বাঁকা চোখে তাকালেন দিলীপ। আমি তো ভাবিনি ভাইটা এইরকম একটা পাল্লায় পড়েছে। এরকম কাঁচা বয়সে ওকে মরতে হবে। কথাটা হুল হয়ে ফুটল রত্নার গায়ে। তার জিভ শুকিয়ে খড়খড় হয়ে গেছে, তালু কাঠ। কোনো ক্রমে বলল, আমি আমি তার মৃত্যুর জন্য দায়ী। সে আমরা কি করে বলবো? কেমন করে জীবন কাটাচ্ছিল তোমরাই জানো। কোমর বেঁধে ঝগড়া করবার স্পৃহা উবে গেছে রত্নার। তবু বলল, আপনারা যা বললেন তার কোনো প্রমাণ আছে? প্রমাণ চাও? প্রমাণ চাও এখনো? মাধবী আর মুখে কুলু পেটে রাখতে পারলেন না, হিসিয়ে উঠেছেন। চলে যাও, বড় রাস্তা থেকে বাস ধরো। নালুয়া তো 8 ঘন্টার রাস্তা। নিজে গিয়ে সচক্ষে দেখে এসো। টুবলুকেও দেখে আসতে পারো, সে এখন কলেজে পড়ছে। শেখরের মেজ বৌদি ছুটে ভিতরে গিয়েছিল, একটা ছবি হাতে ফিরে এলো। রত্নার সামনে ফেলে দিয়ে বলল, দেখো, চিনতে পারছো তোমার বরকে? ভূমিকম্প হচ্ছে কি? পৃথিবী দোলে কেন? স্টুডিওতে তোলা ছবিতে পাশাপাশি বসে শেখর আর তার ঘোমটা পরা বউ। শেখরের কোলে মুখে হাসি ঝলমল 3-4 বছরের এক শিশু। তিনজনেরই মুখে হাসি ঝলমল। সুন্দর সুখী পরিবার। অবিকল এরকমই একটা ছবি তুলেছিল না শেখর, তাকে আর মিমলিকে নিয়ে? তফাৎ শুধু একটাই, এ ছবিটা সাদা কালো, তাদেরটা রঙিন। দিলীপ নিজের মনেই বলে চলেছেন, সাদামাটা গ্রামের মেয়ে বটে, তবে তাপসীর আত্মসম্মান বোধটা বড় প্রকট। আমরা কত করে বললাম, ছাড়াছাড়ি হোক আর যাই হোক, তুমি আমাদের বাড়ির ছোট বউ, তুমি এখানেই থাকবে। শুনল না। ডিভোর্সের কাগজে সই করে দিয়ে চলে গেল বাপের বাড়ি। টুবলু অবশ্য আসে প্রায় 2-4 দিন থেকেও যায়। শেখর গত বছর নাকি ছেলেকে কলেজে ভর্তি করবার জন্য এসেছিল একবার নালুয়ায়। আমাদের এখানে আসেনি, এলেও আমরা ওর মুখদর্শন করতাম না। এই বাড়িতে সে শেষ পা দিয়েছিল বছর 2 আগে, সম্পত্তির অংশ বুঝে নিতে। নিজের ভাগের জমিটুকু বেচল, তারপর টাকা নিয়ে। আশুতোষের হাত পা কাঁপছে থরথর। অজান্তেই কখন যেন হাত চেপে ধরেছে রত্না।
তার শূন্য দৃষ্টি আটকে আছে ছবিতে এখনো। ছবিটা আবছা হয়ে যাচ্ছে ক্রমশ, একসময় পুরোপুরি সাদা হয়ে গেল। কাল থেকে রত্নার জ্বরটা ছেড়েছে পুরোপুরি, শরীর এখনো ভারী দুর্বল। আজও স্নান করলো না রত্না, মাথা ধুলো ভালো করে, নিজে নিজে, কারো সাহায্য ছাড়াই। পা এখনো টলমল, তবুও। কলকাতা ফিরে ধুম জ্বরে পড়েছিল রত্না। বাঁকুড়ার হোটেলেই অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয়, তখনই গা ছ্যাঁকছ্যাঁক করছিল। বাড়ি পৌঁছে আছড়ে পড়ল বিছানায়। থার্মোমিটারের পারা তখন অনেক চড়ে গেছে, 104। মেঝায় ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটেছিলেন আশুতোষ। তিনি অবশ্য তেমন আমল দেননি, বললেন ভাবনার কিছু নেই, সিজন চেঞ্জের সময় এরকম ভাইরাল ফিভার হয়েই থাকে। জীবাণু কি শুধু শরীরেই ঢোকে? মানসিক আঘাত, বাতাসে উড়ে বেড়ানো ভাইরাসের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। টানা 5টা দিন আচ্ছন্নের মতো কেটে গেল রত্নার। ওষুধ খেয়ে তাপ একটু নামে, খানিকটা পরেই চটচট করে বেড়ে যায়। রক্তকণিকারা যে জীবাণুর সঙ্গে লড়াই করতে চাইছে না, রত্না কি করবে? রত্নার ঘোর লাগা চোখে অনুক্ষণ একটাই মুখ, যখন জেগে আছে তখনও, যখন ঘুমিয়ে পড়েছে তখনও। ঘোমটা পরা এক গ্রাম্য বধূ লাজুক লাজুক চোখে এসে দাঁড়াচ্ছে সামনে। ওই মুখে কত যে বিভঙ্গের হাসি, কখনো ফিকফিক হাসছে, কখনো বা খিলখিল, কখনো ঠোঁটে আঁচল চাপা দিয়ে হাসছে, কখনো বা ফেটে পড়ছে অট্ট হাসিতে। স্বপ্নেও শেখরের অবিরাম আনাগোনা। শেখর একা নয়, সঙ্গে রত্না মিমলিও নেই, আছে ছেলে কোলে ওই তাপসী। কি বিদঘুটে সব স্বপ্ন! ডায়মন্ড হারবারের নৌকায় শেখর, মুসৌরি পাহাড়ে শেখর, পুরী সমুদ্রে শেখর। আশ্চর্য, কোথাও পাশে রত্নার অস্তিত্ব নেই। তাপসী রত্না হয়ে শেখরের সঙ্গে। জীবনের সত্যিটা কেন যে এইভাবে স্বপ্নে বদলে যায়? নাকি জীবনে সত্যি বলে কিছুই নেই? নেই কিছু, হয়তো স্বপ্নেও নেই। যা আছে তা সত্যি আর স্বপ্নের মাঝামাঝি একটা অবস্থা। রত্না শেখরের সম্পর্কের মতো, কিংবা শেখর তাপসীর। কটা দিন আশুতোষের উপর দিয়ে ঝড় কম গেল না। মিমলি সারাক্ষণ মুখ শুকনো করে আছে, দরজা থেকে দেখছে মাকে, কাছে বড় একটা ঘেঁষছে না। কমলা 3 ভোর ঠায় মেয়ের শিয়রে বসে ঘন ঘন জলপট্টি দিচ্ছেন, ঘরে বালতি টেনে মাথায় জল ঢালছেন মেয়ের। এতদিন তো রত্নার ওঠবার ক্ষমতাটুকুও ছিল না। মা বোন তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল বাথরুমে। হাকুচ তেতো হয়ে গিয়েছিল রত্নার মুখ। তারই মধ্যে কমলা তাকে খাইয়েছেন অল্প স্বল্প। আজ বাড়িতে সামান্য স্বস্তির হাওয়া। বাজার থেকে জিয়ল মাছ এনেছিলেন আশুতোষ। পাতলা ঝোল রেঁধেছেন কমলা। তাড়াতাড়ি মেয়ের দেহে বল ফেরাতে চান বাবা মা। তারা বুঝে গেছেন মেয়ের সামনে এখন বিস্তর লড়াই। রত্নার জিভে কোনো স্বাদ নেই, তবু জোর করে একটু ভাত খেলো। মেয়েকে কাছে ডেকে নিয়ে শুয়েছে বিছানায়। বেশ কয়েকদিন পর মাকে পেয়ে গলা আঁকড়ে ধরে আছে মিমলি। মেয়েকে আলগা থুপছে রত্না। অন্য সময় হলে ঘুমের আগে মিমলি বায়না জোড়ে হাজার গন্ডা, গল্প বলো, গান শোনাও, সুড়সুড়ি দাও। ও একটু ফাঁক পেলে বিছানা থেকে ফুরুত করে। আজ মিমলি 2 মিনিটেই কাটা। একরতি মেয়ে, সেও বুঝে গেছে তার আবদারের দিন শেষ। ভাত ঘুমে রত্নারও চোখ জড়িয়ে এসেছিল। হঠাৎ চটকা ভেঙে গেল। চোখ খুলতেই দৃষ্টি গেছে নিথর সিলিং ফ্যানে। সঙ্গে সঙ্গে একগা শিরশির অনুভূতি। এ কি, পাখাটা এমন নেমে আসছে কেন সিলিং শুদ্ধ? ধর্মড়িয়ে উঠে বসল রত্না। চোখ রগড়াতে রগড়াতে দেখল না, সিলিং পাখা সবই সস্থানেই আছে। এ কি ধরনের দৃষ্টিভ্রম! এ কেমন অচেনা ভয়! রত্না টের পেল সে ঘামছে। কি বিশ্রী ব্যাপার! রত্নার কি মাথা খারাপ হয়ে যাবে?
পাশের টেবিলে জল ঢেকে রেখেছেন কমলা। খাট থেকে নেমে রত্না ঢকঢক করে শেষ করলো গ্লাস। টেবিলে শেখরের ছবি। কবে যেন মালা পরানো হয়েছিল, শুকিয়ে গেছে ফুল। আঁচলে ঘাড় গলা মুছতে মুছতে ছবিটা দেখল রত্না। তাকালোই শুধু, কোনো অনুভূতি জাগল না। শোক নয়, অভিমান নয়, কিছু না, যেন শুধু একটা ছবিই দেখছে, এমনটাই মনে হলো রত্নার। মাত্র এই কদিন আগেও ওই ছবির দিকে চোখ পড়লে রত্নার হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে যেত। মনে হতো ওই উজ্জ্বল মুখ মানুষটাকে ছেড়ে সে বেঁচে আছে কি করে। হায়, মানুষ কি জানে জীবনের কোনো দুঃখই চরম নয়? কুসুমপুর রত্নাকে শেখরের শোক ভুলিয়ে দিয়েছে। এখন তবে কি পড়ে আছে? রাগ, ঘৃণা, অপমান বোধ, নাকি একটা শুকনো নদীর খাত? হঠাৎ কি যেন মনে হলো রত্নার। টেবিলের ড্রয়ার থেকে চাবি বার করে বড় আলমারিটা খুলল। ওয়ার্ড্রোবে এখনো শেখরের প্যান্ট শার্ট ঝুলছে। ঠেলে ঠেলে সরালো। কাঁপা কাঁপা হাতে কি যেন খুঁজছে। লকার খুলল। লকারে বহু সময় অফিসের দরকারি কাগজ রাখত শেখর। এখনো তাড়া কাগজ জমে আছে ভিতরে। রত্না বের করলো কাগজগুলো, ঘাঁটছে। নেই, যা খুঁজছে তা নেই। মেঝে কাগজের স্তূপ ফেলে দিয়ে আবার হাত রাখছে ভেতরটা। অল্প কয়েকটা যা গয়না আছে সরালো একদিকে। পাস বই, চেক বই টেনে বার করলো, উল্টোচ্ছে। চূড়া স্রোত বয়ে গেল শিরদাঁড়ায়। এই তো প্রতি মাসে 1500 টাকা করে উইথড্রল। আগে রত্না বহুবার খুলেছে এই পাস বই, চেক বই। শেখর মারা যাওয়ার পরও তো খুলেছিল, কোনোদিনও নজরে আসেনি তো। মনে কোনো সংশয় ছিল না বলেই বোধ হয়। রত্না আরো কয়েকটা পাস বই, চেক বই বার করলো। আছে, এখানেও আছে। চেক বইয়ের পিছনে কাকে কোন চেক দেওয়া হচ্ছে লিখে রাখতো শেখর। প্রতি মাসে 400 টাকা লেখার পর একটা করে ড্যাশ। এত অন্ধ ছিল রত্না, চোখের সামনে এত বড় একটা প্রমাণ থাকা সত্ত্বেও। গলার কাছে জমার ডালা। জোরহীন হাতে আলমারি বন্ধ করলো রত্না। চাবি বন্ধ করতে গিয়ে থামলো এক পলক। আবার খুলেছে পাল্লা। আলমারির নিচের তাকে চোরা খাপ আছে একটা। এলআইসির কাগজপত্র ছিল সেখানে, সঙ্গে কিছু এনএসসি, ইউনিট ট্রাস্ট। এই সবই শেখরের সম্পত্তি। রত্না কর্তৃক হাত দিয়েছে এখানে। অসংখ্য দলিল দস্তাবেজের তলায় শেখরের অফিসের একটি বাদামি খাম, মোটা লম্বাটে। খামের উপরে টাইপ করে নাম লেখা, শেখর চক্রবর্তী, মার্কেটিং অফিসার, মোহিনী প্রোডাক্টস। খাম ছিঁড়েই রত্নার আঙুল অসাড় হয়ে গেল। যা আশঙ্কা করেছিল তাই। এই তো ডিভোর্সের ডিক্রি। রত্নার চোখ গেঁথে গেল আদালতের কাগজটায়। এক নিঃশ্বাসে পড়ে যাচ্ছে। শেখর তাপসীর বৈবাহিক জীবনের ইতিবৃত্ত। হিন্দু বিবাহ আইন মতে শেখরের সঙ্গে তাপসীর বিয়ে হয় 1978-এর 23 ডিসেম্বর। একমাত্র সন্তানের জন্ম হয় 1979-র 27 জুন। দ্রুত মনে মনে হিসেব কষল রত্না। ছেলের বয়স 20 পেরিয়ে গেছে। অর্থাৎ শেখর যখন তাকে বিয়ে করেছিল তখন শেখর এক 15 বছরের ছেলের বাবা। ভাবতেই কেমন গা ঘিন ঘিন করে উঠল রত্নার। আবার চোখ রেখেছে কাগজে। এবার পরের পর অভিযোগ। সারি সারি বিষাক্ত বান এনেছে শেখর। তাপসী নাকি শেখরের উপর মানসিক অত্যাচার করত। শেখরের সঙ্গে সুস্থ বিবাহিত জীবনযাপন করতে চাইতো না, শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা দিত। শেখর একা একা শহরে দিন কাটাচ্ছে, তার সঙ্গে এসে ঘর করতে এতটুকু রাজি ছিল না তাপসী। যদি শেখরের দাদা সত্যি বলে থাকে তবে এসবই তো চরম মিথ্যে। তাছাড়া এসব অভিযোগ শেখর আনছে কখন? না যখন সে রত্নার সঙ্গে সুখে নীড় বেঁধে ফেলেছে, তার প্রায় 11 মাস পরে। কি ভয়ানক শঠতা, কি ভীষণ মিথ্যাচার! ডিক্রির বয়ান যা বলছে,
ডিভোর্সটা একতরফাই হয়েছিল। তাপসী সমন পেয়েও মামলা লড়তে আসেনি। মহিলাকে কি নিষ্ঠুরভাবেই না বিধ্বস্ত করে দিয়েছিল শেখর। কমলা ঘরে এসেছেন, অবাক মুখে বললেন, কি রে, অত কাগজ ছড়িয়ে বসে কি করছিস? রত্না জবাব দিল না, নিঃশব্দে কোর্টের কাগজটা পাড়িয়ে দিয়েছে মায়ের দিকে। কি ওটা? শেখরের ডিভোর্সের ডিক্রি মা, এই আলমারিতেই ছিল। থতমত খাওয়া মুখে কাগজটা হাতে নিলেন কমলা। পড়লেন না, আলগা চোখ বুলিয়ে মেয়ের হাতে ফেরত দিয়ে দিলেন। মিড়বিড় করে বললেন, তুই এসব খুঁজে বের করলি এখন? হ্যাঁ মা, বড় বেশি দেরি হয়ে গেল। কি নির্বোধ ছিলাম আমি, খামের ভিতরে পড়েছিল, কোনোদিন খুলে দেখিনি। আজই বা দেখলি কেন? ওসব দেখে আর কি লাভ? মারে, মানুষটাকে চিনতে হবে না? মানুষটাকে চিনতে হবে তো। রত্নার গলা ভিজে এলো। 5 বছর ধরে তার সঙ্গে শুধুই ঘর করেছি মা। হ্যাঁ, শুধু ঘরই করেছি। মানুষটাকে আসলে কেমন চিনতেই পারিনি। রত্নার স্বরে দুঃখ, উষ্মা, অনুশোচনা, নাকি অভিমান। মেয়েকে ঠিক ঠিক পড়তে পারলেন না কমলা। আর চোখে টেবিলে রাখা ছবির শেখরকে দেখলেন একবার। নরম গলায় বললেন, কেন মিছিমিছি কাদা খেটে বেড়াচ্ছিস মা? ভুলে যা, ভুলে যা সব, আর বাড়াস না। রত্নার ঠোঁটে মলিন হাসি। কি ভুলে যাব মা? যা যা ঘটে গেল সব। তোকে এখন নতুন করে জীবন শুরু করতে হবে রত্না। ঘটনা কি জলের দাগ মা? জানি ভোলা যায় না, কিন্তু আমার মনে হয় কি জানিস, শেখর যা করেছিল তা তো তোর জন্যই। তোকে খুব ভালোবাসতো বলেই না। কুচি বয়সে চোখের মোহে কাউকে ভালো লেগে গিয়েছিল, বিয়ে করে ফেলেছিল তাকে। কিন্তু সে নিশ্চয়ই শেখরের মন জয় করতে পারেনি। তা না হলে তোর দিকে তার মন যায়? মা কি সান্ত্বনা দিচ্ছে, ভুলাচ্ছে রত্নাকে? কমলা আবার বললেন, শেখরের ভেতরে নিশ্চয়ই একটা শূন্যতা ছিল মা। ফাঁকা জায়গাতেই তো বাতাস আসে রুনু। হবে হয়তো। রত্নার স্বর নির্বিকার। উঠে দাঁড়িয়ে কাগজের গোছা পাঁজা করে ঢুকিয়ে দিল আলমারিতে, শব্দ করে বন্ধ করলো পাল্লা। তারপর এসে খাটের প্রান্তে বসেছে। আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিতে পারো মা? আমার সঙ্গে সে এমন ছলনাটা করলো কেন? সত্যিটা গোপন করবার কি দরকার ছিল? কমলা ম্লান হাসলেন, পায়ে পায়ে এসে বসলেন খাটে। হ্যাঁ, শেখরের এই অন্যায়টা মেনে নেওয়া যায় না। অন্যায়ও ঠিক নয়, এটা শেখরের ভুল, মারাত্মক ভুল। তুমি এটাকে খালি ভুল বলছো মা? এ তো চিটিংবাজি, একজনের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকানো। অন্যভাবেও তো দেখা যায় রুনু। শেখর হয়তো ভেবেছিল অতীত বৃত্তান্ত জেনে গেলে তুই আর তাকে বিয়ে করতে রাজি হবি না। হতাম নাই তো রাজি, কখনো রাজি হতাম না মা, কখনো না। রত্নার গলা দৃঢ় শোনালো। ভেবে দেখো, একজনকে সে নিজেই পছন্দ করে বিয়ে করলো, ছেলে হলো। 15 বছর পর তার হঠাৎ মনে হলো বউকে আর মনে ধরছে না, নতুন কাউকে চাই। তার জন্য ছলে বলে কৌশলে 5 বছর সে আমার সঙ্গে থেকেছে মা। আর 5 বছর পর আরো একজন কারুর প্রেমে পড়লে আমাকেও তো সে ত্যাগ করতে পারতো, মেয়ে সমেত। পারতো না? পারতো না মা, বলো? তার কাছে তো ছেলে বউ কোনো সম্পর্কেরই বিন্দুমাত্র মূল্য ছিল না মা। কথা কথা বলে হাঁপাচ্ছে রত্না। কমলা চুপ। নিঝুম ঘরে বাতাস বইলেও বুঝি এখন তার শব্দ শোনা যাবে। বাইরে একটা কাক ডেকে উঠল, ডাকছে কর্কশ স্বরে, দুপুরটাকে চিড়ে দিয়ে।
অন্তরের নৈশব্দ যেন আরো গাঢ় হয়ে গেল সহসা। কমলা মেয়ের পিঠে হাত রাখলেন। ভেবে ভেবে আর শরীরটাকে খারাপ করিস না রুনু, একে তো দুর্বল হয়ে আছিস, নে একটু শুয়ে নে। বাবা কোথায় মা? এই তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে ব্যাংকে গেল তো। ফিরবে কখন? এই আসবে, শুনো তো পাড়ায় গেছে, দুজনেই বোধহয় একসঙ্গেই ফিরবে। ও। রত্নার সত্যি আর বসে থাকবার ক্ষমতা নেই। মালিশে মাথা রেখে চোখ বুজেছে। শরীর জুড়ে এক কম্পনের অনুভূতি। দু হাঁটু বুকের কাছে এনে স্থিতু করতে চাইছে নিজেকে। অঙ্গ প্রত্যঙ্গরাও যে কেন সবসময় বসে থাকে না। মেয়ের পাশে আরো কিছুক্ষণ বসে থেকে কমলা রান্নাঘরে চলে গেলেন। মুন্ননমা বাসন মাজছে। ধুমধাম শব্দ হচ্ছে। কমলা সামনে না থাকলে সব ছত্রখান করে ফেলবে। রত্না শুয়ে আছে, শুয়েই আছে, নিদ্রাহীন। নাড়াচাড়া করছে মার কথাগুলোকে। মা পুরনো দিনের মানুষ। শিখরের সঙ্গে তার রেজিস্ট্রি হয়েছে, যা হোক ছোটখাটো একটা সামাজিক অনুষ্ঠানও হয়েছে। হাতেই মার চোখে শেখর রত্নার সম্পর্কটা সরলরেখার মতো। কিন্তু আদতে কি তাই? তাপসীর সঙ্গে 4 বছর ডিভোর্স হওয়ার অর্থ মা বোধহয় তলিয়ে ভাবেননি। আইন মতো রত্না শেখরের বিয়েটাই তো অশুদ্ধ। মিমলি এক জারজ সন্তান। বিয়েটাই যখন সিদ্ধ নয়, রত্না শেখরের সম্পর্ক তাহলে কি দাঁড়ায়? রত্না কি শেখরের রক্ষিতা ছিল? কান ঝাঁঝা করে লাভ নেই। তাপসী চক্রবর্তী চ্যালেঞ্জ করলে ওই খেতাবটি তার প্রাপ্য হবে, রত্না জানে। তবে হ্যাঁ, আর একটা সত্যিও তো আছে। মার সঙ্গে রত্না যতই তর্ক জুড়ুক, শেখর যে তাকে ভালোবাসত এতে তো কোনো সন্দেহ নেই। তার কোনো বাসনা অপূর্ণ রেখেছিল শেখর। সকাল থেকে রাত খাটতই বা কার জন্য, কাদের জন্য? মিমলি তো ছিল শেখরের প্রাণ। পুজোর পরপরই মিমলির হাম বেরুলো, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। সারা রাত মেয়ের পাশে ছটফট করেনি শেখর? আর একটু নৈবক্তিকভাবে শেখরকে দেখবার চেষ্টা করলো রত্না। যুক্তি দিয়ে বিচার করলে শেখরকে কি আদৌ খারাপ লোক বলা চলে? শহুরে জীবনে অভ্যস্ত পুরুষের গ্রাম্য বউয়ের ওপর টান উবে যেতেই পারে। একজনকে বিয়ে করলে অন্য একজনকে কখনো ভালোবাসা যাবে না, এর কি কোনো মানে আছে? হৃদয়ে কি আইন মেনে চলে? শেখরের শ্রাদ্ধের দিন পাড়ার ক্লাবে একটা ছোট মতো স্মরণ সভা হয়েছিল। সেখানে শেখরের কত প্রশংসা করলো সবাই। নির্মাল্য, অসীম, শুভঙ্করদের কি মন খারাপ। এই কিছুদিন আগে নির্মাল্য নাকি ভীষণ বিপদে পড়ে গিয়েছিল। 1,000-5 টাকার বড় প্রয়োজন ছিল। কোনো পুরনো বন্ধু উপরহস্ত করেনি। অথচ মাত্র কমাসের পরিচয় শেখর নাকি এক কথায় তাকে দিয়ে দিয়েছিল টাকাটা। এ তথ্য তো রত্নার কাছে গোপন রেখেছিল শেখর। রত্না কি এই জন্য শেখরকে মন্দ লোক ভাববে? শুভঙ্করের মার অপারেশনের সময় কাহা কাহা ঢুঁড়ে 5 বোতলও নেগেটিভ ব্লাড জোগাড় করে আনলো শেখর। সামনে সেনবাড়ির হোল ফ্যামিলি বেড়াতে যাবে রাজস্থানে, ট্রেনের টিকিট পাচ্ছেন না। শেখরই তো উপযাজক হয়ে নিজের অফিসের ট্রাভেল এজেন্টকে দিয়ে। মানুষটার এই চেহারাগুলো তো সত্যি। রত্নাকে প্রতারণাটা যতটা সত্যি, প্রায় ততখানি। মানুষের তাহলে কটা মুখ থাকে? কোনটাই বা মুখ, কোনটাই বা মুখোশ? রত্না ভেবে পাচ্ছিল না। হঠাৎ প্রচন্ড শীত করছে, জ্বরটা আবার ফিরে আসবে বোধহয়। ফাল্গুন পড়তে না পড়তে শীত পুরোপুরি বিদায় নিল। বসন্তের গোড়ায় বাতাসে একটা শীতশীতে ভাব থাকে, এই বছর তাও নেই। গাছ থেকে শুকনো পাতারা ঝরে যাচ্ছে অবিরল। উত্তরে বাতাস ক্রমশ এখন দক্ষিণমুখী। এলোমেলো ঘূর্ণি উঠছে দিনভর, ধুলো উড়াচ্ছে। সূর্যের তাপে প্রখর গ্রীষ্মের পদধ্বনি।
রত্নার মন এখন কিছুটা সময় ফিরেছে। শেখর সম্পর্কে সে এখন অনেক নিরাবেগ। শেখরের উপর ক্রোধ ক্রমে ঝিমিয়ে এসেছে। এখন তার আক্রোশ শুধু তাপসীর উপরে। সারাক্ষণ মনে হয় ওই মহিলা তার কাছ থেকে শেখরের সুখ স্মৃতিটুকুও কেড়ে নিল। শেখরের উপর অতই যখন দাবি, রত্নাকে আগে জানায়নি কেন সবকিছু? শেখর রত্নার ঠিকানা খুঁজে বার করা তো তার পক্ষে এমন কিছু কঠিন ছিল না। জানালই যদি, শেখরের মৃত্যুর পর কেন, তাও এমনি ভাবে, রত্নাকে চরম হেয় প্রতিপন্ন করে। শেখরের টাকার উপর এত লোভ, অত বড় একটা দামড়া ছেলে আছে শেখরের, সেই বা চুপচাপ হাত গুটিয়ে বসেছিল কেন? শয়তানি, শয়তানি, নিখাত শয়তানি। শেখর বেঁচে থাকতে সাহসে কুলোয়নি, এখন রত্নার উপর প্রতিশোধ নিতে চায়। রত্নাও অত সহজে হার মানবে না। শেখরের ছেলের যদি শেখরের টাকা কড়ির ওপর হক থাকে, তাহলে মিমলিরও আছে। একদিন আশুতোষকে নিয়ে একজন উকিলের সঙ্গে পরামর্শ করে এলো রত্না। সে নিজে নাপাক, আইনত মিমলিকে তার প্রাপ্য দিতেই হবে। বিনা যুদ্ধে শেখরের ছেলেকে একটি পয়সাও পেতে দেবে না রত্না। আশুতোষ কমলারও তাই মত, স্বপ্নারও। জীবন বিমায় দরখাস্ত পাঠিয়ে দিয়েছে রত্না। রনেনবাবু ফাইলটা দেখছেন। ঋণের টাকাটা বাদ দিয়ে বাকিটা শিগগিরই পেয়ে যাবে। সেই যখন নমিনি, তখন সেখানে কে হাত দেবে? গত কয়েকদিন ধরে আশুতোষ বাড়ি ফেরবার জন্য হঠাৎ খুব অধীর হয়ে উঠেছেন। বড়দিনের সময় এক পাত্রপক্ষ স্বপ্নাকে দেখে মোটামুটি পছন্দ করে গিয়েছিল। ছেলে ইঞ্জিনিয়র, দিল্লির কাছে শোনেপথে চাকরি করে। এখন কয়েকদিনের ছুটি নিয়ে কলকাতায় এসেছে। সে একবার পাত্রর মুখোমুখি হতে চায়। বরানগরের বাড়িতেই মেয়েকে দেখাতে চান আশুতোষ। শেখর মারা যাওয়ার পর রত্না বাবা মাকে চলে যেতেই বলেছিল, কিন্তু এখন মনে হয় তারা আর কিছুদিন থাকুক। শোক তাপ একা একা সহ্য করা যায়, কিন্তু লড়াইয়ের সময় আপনজনেরা পাশে থাকলে জোর অনেক বাড়ে। তবু রত্না মুখ ফুটে কথাটা বলতে পারছিল না। মনের অত ভালো একটা সম্বন্ধ এসেছে, এখন কি শুধু নিজের স্বার্থ দেখলে চলে? বাবা মার কাছে দুই মেয়েই সমান। একজনের জীবন বরবাদ হয়েছে বলে অন্যজনের সুখের কথা বাবা মা ভাববেন না, এটা আশা করাটাও অন্যায়। এমন এক সময় হঠাৎই মণিময় হাজির, সন্ধেবেলায়। রত্না তখন মেয়েকে পড়াচ্ছিল। পাড়ার একটা ভুঁইফোড় ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারিতে মেয়েকে আপাতত ভর্তি করাবে, তারই প্রস্তুতি। মণিময়ের আকস্মিক আবির্ভাবে কেন যেন বুক কেঁপে উঠল রত্নার। ফ্যাকাশে মুখে জিজ্ঞেস করল, কি খবর মণিময় বাবু? মণিময় আজ দারুণ উচ্ছ্বসিত। চেয়ারে বসে বসেই বললেন, ভালো করে এক কাপ চা খাওয়ান তো, জব্বর সুসংবাদ আছে। আশুতোষও ছুটে এসেছিলেন। উদ্গ্রীব স্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে, কি হয়েছে? আমরা যা ভেবেছিলাম তাই। ওই তাপসী চক্রবর্তী একদমই ফেক কেস। আশুতোষ জোর বিষম খেলেন। মুখ দিয়ে বেরিয়ে গেল, যা। অবাক হওয়ার তো কিছু নেই, মাসিমা ঠিকই বলেছিলেন। ওই চিঠি জ্ঞাতি শত্রুদেরই কারসাজি। আশুতোষ রত্নার কুসুমপুরের অভিযানের কথাটা মণিময় জানে না। মণিময় কেন, কেউই জানে না। এসব গল্প কি বলে বেড়ানো যায়? এই মুহূর্তে মণিময়ের কথায় বাড়ি শুদ্ধ লোকের হতচকিত দশা। কমলা থতমত মুখে জিজ্ঞেস করলেন, কি করে বুঝলেন? আজ আবার একটা চিঠি এসেছে, খুব কায়দার চিঠি, যেন আমাদের অফিসিয়াল লেটারের জবাব দিচ্ছে। কিরকম? ওই মহিলারই জবানিতে লেখা, কিন্তু পড়লেই বোঝা যায় মহিলার কোনো এক্সিস্টেন্সই নেই। থাকলে চিঠির বয়ান ওরকম হয় না। রত্না অধৈর্য হলো। লিখে যেটা কি চিঠিতে? উফ, চিঠিটা আনলে দেখাতে পারতাম ম্যাডাম। মহিলা লিখেছেন, সাময়িক উত্তেজনার বশে তিনি নাকি শেখর চক্রবর্তীর টাকা পয়সার উপর দাবি জানিয়েছিলেন। এখন তার বোধোদয় হয়েছে। অনেক ভেবেচিন্তে তিনি নাকি বুঝতে পেরেছেন শেখরের টাকা এখন রত্না চক্রবর্তীরই পাওয়া উচিত।
শেখরের প্রাপ্য টাকা থেকে তার ছেলের বকরা নেওয়া তার কাছে অপমানকর বলে মনে হচ্ছে। সুতরাং তিনি তার সমস্ত দাবি প্রত্যাহার করে নিচ্ছেন। বুঝলেন কিছু ব্যাপারটা? আশুতোষ রত্নার দিকে তাকালেন। ঘাড় নড়ছে দুদিকে। না, বুঝলাম না। যারা বদমাইশি করে চিঠি পাঠিয়েছিল তারা বুঝেছে কেসটা কাঁচা হয়ে গেছে, ভয় পেয়েছে, ভাবছে যদি থানা পুলিশ অবধি গড়ায়। আমরা খুব কড়া চিঠি দিয়েছিলাম কি না? যাকে যা, আমাদের কাজ খুব সিম্পলিফাইড হয়ে গেল। মিল সেকশনে বলে দিয়েছি, এবার আপনার হিসেবটা তাড়াতাড়ি করে ফেলবে। আপনাকে কোম্পানিতে নিয়ে নিতেও আর কোনো প্রবলেম হবে না। রত্না স্থির চোখে শুনছিল। মস্তিষ্কের কোষগুলো জ্বালা জ্বালা করে উঠল হঠাৎ। তাপসী শুধু তাকে বিধ্বস্তই করে ক্ষান্ত হয়নি, এখন দয়া দেখিয়ে মহৎ সাজতেও চাইছে। এতই যদি মান অপমান বোধ, শেখরের কাছ থেকে মাস মাস টাকাগুলো নিত কেন? না, এ চক্রান্তই, রত্নাকে আরো ছোট করবার অপপ্রয়াস। স্বপ্না চা নিয়ে এসেছে। মণিময় কাপে চুমুক দিতে গিয়ে বললেন, আরও কত কি ইনিয়ে বিনিয়ে লিখেছে জানেন? ইচ্ছে করলে কত কিছুই তো আমি দাবি করতে পারতাম। শেখর চক্রবর্তীর বর্তমান স্ত্রী এখন যেখানে থাকেন সেখানেও আইন মোতাবেক আমার অংশ আছে, কিন্তু আমি ওসব কিছু চাই না। আমার ছেলে বড় হয়ে গেছে, কপালে থাকলে সেই আমাকে সুখ শান্তি এনে দেবে, অন্য একটা মেয়ের চোখের জলের বিনিময়। মহিলা ভেবেছেন আমরা যেন ঘাসে মুখ দিয়ে চলি। আশ্চর্য, অফিসে এত সব কথা লেখার অর্থ কি? তাপসীর কি ধারণা অফিসার চিঠি রত্নাকে পৌঁছে দেবে? সে যে কি কি করতে পারে কোনোটাই তো জানাতে ছাড়েনি। একেই কি প্রতিহিংসা চরিতার্থ করা বলে? কি চায় তাপসী? রত্না যেন সারাটা জীবন স্মরণে রাখে তাপসী দয়া করেছিল বলেই রত্নার কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকা সংস্থান হয়ে গেল, নাকি শেখর তাকে যে অপমানটা করেছিল সেটাই সুদে মূলে ফেরত দিল রত্নাকে? মণিময় আবার কি যেন বলতে যাচ্ছিলেন, তার আগেই রত্না বলে উঠল, মণিময় বাবু, আমি আপনাদের অফিসের চাকরিটা করব না। ঘর শুদ্ধ সবাই চমকে গেছে, মণিময় সবচেয়ে বেশি। তার হাত থেকে চায়ের কাপটা চলকে যাচ্ছিল, কোনো মতে সামলালো। বিস্মিত মুখে বলল, সে কি, কেন? আমার ইচ্ছে, আমি শেখরের টাকাও নেব না। স্ট্রেঞ্জ, টাকাটা কি দোষ করলো? টাকাটা তো একজন কেউ চেয়েছিল, অথবা কেউ একজন চেয়েছিল টাকা যেন আমি না পাই। অতএব ও টাকার। মণিময় কিছুই বুঝে উঠতে পারছে না। একবার আশুতোষের দিকে তাকাচ্ছে, একবার কমলার দিকে। আশুতোষ তাড়াতাড়ি পরিস্থিতিটা সামলে দেবার চেষ্টা করলেন। ওর কথা আপনি ধরবেন না মণিময় বাবু, ওর এখন মাথা ঠিক নেই। কমলা বলে উঠলেন, হা, সুখে তাপে মেয়েটা কি বলতে কি বলছে, কটা দিন যেতে দিন, রুনু নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। মণিময় ভ্যাবাচাকা খাওয়া মুখে উঠে চলে গেল। আশুতোষ কমলা পাথর হয়ে বসে। স্বপ্না বড় বড় চোখে দেখছে রত্নাকে। এই রত্না, তার দিদি, যেন সম্পূর্ণ এক অচেনা নারী। চোয়াল কঠিন হয়ে আছে, নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। ঘর জুড়ে হিমেল নীরবতা, সময় স্থির হয়ে আছে। খানিক পরে রত্নাই বরফ ভাঙল। উত্তেজনাটাকে সামলে নিয়েছে যেন, মৃদু স্বরে ডাকল, বাবা। আশুতোষ মুখ তুললেন, ঘর ঘরে স্বরে বললেন, আমার মেয়েটাকে নিয়ে কটা দিন তোমার কাছে থাকতে দেবে বাবা, বরানগরের বাড়িতে? আমি আর মিমলি যদি বরানগরের বাড়িতে গিয়ে উঠি তোমাদের কি খুব অসুবিধে হবে? আশুতোষ জবাব দিলেন না। মেয়ের প্রশ্নটাকে হৃদয়ঙ্গম করবার চেষ্টা করছেন। রত্না শান্ত গলাতেই বলল, শুনলে তো বাবা, এই বাড়িও আমার নয়,
তুমি কি চাও তোমার মেয়ে অন্যের করুণায় বেঁচে থাকুক? আমি তোমাদের গলগ্রহ হয়ে থাকবো না বাবা। কটা মাসের মধ্যে ঠিক একটা চাকরি জুটিয়ে ফেলবো, দেখো। আশুতোষ চোখের কোণ মুছলেন। কমলার গাল বেয়ে অশ্রু নেমেছে অসাড়ে। স্বপ্নার চোখেও জল টলটল। শুধু রত্নার চোখ দুটোই জ্বলছিল জেদে, প্রতিজ্ঞায়। শেখরের উপর চোখ বুজে নির্ভর করেছিল বলেই না ঠকেছিল একদিন। আজ থেকে তার প্রকৃত বেঁচে থাকার দিন শুরু। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চেনা মুখ অচেনা মুখ। কেমন লাগলো গল্পটি? কেমন লাগলো আমার পাঠ? যারা এই চ্যানেলে এই উপন্যাসটি শুনলেন তাদের কাছ থেকে জানতে চাই কেমন লাগলো আপনাদের। আপনাদের মূল্যবান মতামতের প্রতীক্ষায় রইলাম। যদি আপনাদের ভালো লাগে তবে এমন উপন্যাস পাঠ আমি আরো করতে চাই। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর আমার কবিতা পাঠের সাথে যুক্ত থাকুন।